নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারত হঠাৎ যুদ্ধতে পজ টানলো কেন, সেটা নিয়ে অনেকের অনেক রকম মতামত বাজারে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সত্যিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্যিটা কিন্তু সামনেই রয়েছে। ডিজিএমওর 3 জনের মিটিং, প্রধানমন্ত্রীর বক্তব্য এবং ট্রাম্পের হঠাৎ করে লাফিয়ে পড়া। এই ট্রাম্পের লাফিয়ে পড়াটা সবাইকে একটু ধোঁকা দিয়ে দিয়েছে। আসল ঘটনা হচ্ছে এখানে ট্রাম্পের কোনো রোলই নেই। ট্রাম্প তার নিজের রাজনীতি চমকানোর জন্য তিনি আফ্রিকা সফরে যাবেন, তার আগে একবার মুখ পুড়েছে, আবার তিনি লাফিয়ে এসে পড়ে আর একবার নিজে থেকে আগ বাড়িয়ে বলে দিলেন যে বাণিজ্য চুক্তি এই প্রসঙ্গ টেনে যুদ্ধবিরতি। আসলে এসব কিচ্ছু নয়। কালকে প্রধানমন্ত্রীর ভাষণ যারা শুনেছেন, যারা ডিজিএমও 3 জনের মিটিং শুনেছেন, এয়ারফোর্স, নেভি এবং আমাদের ডিফেন্স, সেখানে তারা পরিষ্কার বলেছেন যে পাকিস্তানের ডিজিএমও তিনি ফোন করেছিলেন, ফোন করে আমাদেরকে তিনি আশ্বস্ত করেন যে ভবিষ্যতে কোনো সন্ত্রাসবাদ পাকিস্তানের মাটিতে ব্যবহার করা হবে না, জায়গা দেওয়া হবে না, এবং অনৈতিক কোনো কাজ ভারত তার জন্য ভারতের ভূখণ্ডকে তারা ব্যবহার করবে না। 3 ডিজিএমও তাদের সঙ্গে কথা বলেন। এই কথাটা হওয়ার কথা ছিল দুপুরবেলা 12:30টায়। পাকিস্তান কি বলবে কি বলবে না, কি ঠিক করছে না, ঠিক করতে পারছে না, এই করতে করতে 5টার সময় তাদের সঙ্গে কথাবার্তা হয়। 5টার সময় ব্রিফিং এর পর ডিজিএমওরা সোজা চলে যান প্রধানমন্ত্রীর কাছে এবং প্রধানমন্ত্রী নিজে বলেন যে আমি 8টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবো, সেখানে যা বলার আমি তাই বলবো। 3 ডিজিএমও যে কথা বলেছেন সেখানে কিন্তু কোথাও ট্রাম্পের কোনো উল্লেখ নেই, কোথাও বলেননি। বরং তারা হাসি মজাকের মধ্যে দিয়ে কখনো শ্রীকৃষ্ণের বাণী শুনিয়েছেন, কখনো ঐতিহাসিক কথাবার্তা বলেছেন, কখনো কবিতা উড়েছেন, দিয়ে নিজেদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের যা ছিল যে ভারত বিজয়ের প্রান্তে রয়েছে, আর 2বার ঠুকলেই পাকিস্তান শেষ হয়ে যাবে। প্রধানমন্ত্রী 8টার সময় যে ভাষণটা তিনি দিলেন, সেই ভাষণে তিনি পরিষ্কার বললেন যে আমাদের যে অ্যাটাক ছিল সেটা ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমরা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে, পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে আমরা কিন্তু যুদ্ধ করতে যাইনি। সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো আমরা ভেঙে দিয়েছিলাম। 100 জন সন্ত্রাসবাদী, নামী সন্ত্রাসবাদী, কুখ্যাত সন্ত্রাসবাদী, তারা মারা পড়েছে এবং বহু সন্ত্রাসী ক্যাম্প, বিশেষ করে ভাওয়ালপুর, যেখানে 9/11 চক্রান্ত হয়েছিল, মানে আমেরিকার 9/11 চক্রান্ত হয়েছিল, যেখানে লন্ডনের টিউব রেলের চক্রান্ত হয়েছিল, যেখানে 26/11 ভারত হামলা চক্রান্ত হয়েছিল, পুলওয়ামা হয়েছিল, সমস্ত ওই ভাওয়ালপুরের ওই মসজিদে, সুবহান আল্লাহ মসজিদ, সেইখানে হয়েছিল। সেটা হচ্ছে টেররের ইউনিভার্সিটি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন যে আমাদের যুদ্ধটা ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে, কিন্তু পাকিস্তান রাষ্ট্র হিসেবে এই যুদ্ধের মধ্যে অংশ নিয়ে নিল। ফলে এটা প্রমাণিত হয়ে গেল পাকিস্তান রাষ্ট্র এবং সন্ত্রাসবাদী দুটো হচ্ছে এক, অর্থাৎ পাকিস্তানি একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র। তারপরই
ভারত পাল্টা আঘাত আনতে শুরু করলো। যখন ভারত আক্রমণ করলো, বর্ডার দিয়ে গোলাগুলি ছুটতে আরম্ভ করলো, একের পর এক ড্রোন মারতে শুরু করলো, মিসাইল মারতে শুরু করলো, তখন ভারত বিমান বাহিনী প্রয়োগ করে তার সমস্ত ইনস্টলেশন ধ্বংস করে দিল। নৌবাহিনী করাচি বন্দর ধ্বংস করে দিল। এখন পাকিস্তানের এমন অবস্থা, না আছে ন্যাশনাল গ্রিড ভেঙে দিয়েছে, না আছে বিদ্যুৎ, এদিকে আগে সিন্ধু জল চুক্তি বন্ধ করে দিয়ে শুকিয়ে গেছে, না আছে জল, না আছে খাদ্য, না আছে ইনফ্রাস্ট্রাকচার। যতগুলো এয়ারফিল্ড ছিল সমস্ত এয়ারফিল্ড ধ্বংস হয়ে গিয়েছে। তার বক্তৃতায় 34 মিনিটের বক্তৃতায় কিন্তু কোথাও ট্রাম্পের একটা কথাও উচ্চারিত হয়নি। তিনি একবারও ট্রাম্পের নাম বলেননি। যদি ট্রাম্প একটা বিশ্বের বৃহৎ শক্তি, তার প্রেসিডেন্ট যদি কথা বলতেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে, তাহলে পরে মানে ইদানিং, তাহলে পরে কিন্তু প্রধানমন্ত্রী সেটা কিন্তু স্বীকার করতেন। কিন্তু প্রধানমন্ত্রী ওই দিক দিয়ে হাঁটেনটি। তিনি শুধু একটাই কথা বলেছেন, জল এবং রক্ত দুটো একসঙ্গে বইতে পারে না। আর পাকিস্তানের সঙ্গে কথা হবে এবার পিওকে নিয়ে আর সন্ত্রাসবাদ নিয়ে। সেখানে কোনো তৃতীয় পক্ষ এলে ভারতবর্ষ তার কথা শুনবে না এবং অ্যালাও করবে না। শুধু তাই নয়, ভারতবর্ষের আশেপাশে যে সমস্ত রাষ্ট্র রয়েছে বা ভারতের ভেতরে যে সমস্ত সন্ত্রাসবাদী গোষ্ঠী রয়েছে, তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা জারি করা হবে। এবং সেই রাষ্ট্রদ্রোহের মামলা, যেটাতে আজমাল কাসাবকে দেওয়া হয়েছিল, সেখানে ফাঁসি অথবা যাবজ্জীবন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে মিনিমাম, ফাঁসি হচ্ছে ম্যাক্সিমাম, এই সাজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার করে দিয়েছেন যে আমরা এখন লক্ষ্য রাখবো পাকিস্তান কি করছে। যদি পাকিস্তান বেচাল করে, এরপরে পাকিস্তানের যা হাল হবে, পাকিস্তান কল্পনার অতীত হাল হবে। পাকিস্তান বুঝতে পারছে না, অথবা বুঝতে পেরেছে, তাই হাতে পায়ে ধরে ডিজিএমওকে দিয়ে সন্ধি প্রস্তাব পাঠিয়েছে। পরমাণু বিকিরণ নিয়ে প্রধানমন্ত্রী সরাসরি কোনো কথা বলেননি, কিন্তু শোনা যাচ্ছে যে পরমাণু বিকিরণ যেটা হয়েছে এতে সারগোদা এবং নূর খান এয়ারবেসে, তাতে কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে পাকিস্তানের, এবং কোনো মতে এটা কিন্তু আটকানো যাচ্ছে না। কারণ যে পাহাড় ভেঙে ওর ওপরে ফেলে দেওয়া হয়েছে, সেই পাহাড়ের নিচে হচ্ছে টানেল করে অনেক নিচে রয়েছে পারমাণবিক অস্ত্র। তার সমস্ত টানেল ফানেল বন্ধ হয়ে গিয়েছে। ভেতরে যারা ছিল তার সব থ্যাংক ইউ হয়ে গিয়েছে। বিভিন্ন এয়ারফিল্ডে অন্তত 50 জন কর্মী থাকে, তার মধ্যে পাইলট থাকে। প্লেন তো ধ্বংস হয়েছে, তার সঙ্গে পাইলটরা মারা গেছে। প্লেন কেনা যাবে, পাইলট ট্রেন পাইলট পাবে কোথায়? ফলে রাস্তা ভাঙা, প্লেন ভাঙা, পাইলট নেই, খাদ্য নেই, জল নেই, বিদ্যুৎ নেই, রাস্তায় বিদ্রোহ, পাকিস্তান যাবে কোথায়? এই অবস্থায় পাকিস্তানের হাঁটু গেড়ে বসা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাহলে প্রধানমন্ত্রী নিশ্চিত করে দিয়েছেন যে আমি এখন লক্ষ্য রাখবো, এখন মারছি না, কিন্তু লক্ষ্য রাখবো যে পাকিস্তান কোনো বেচাল করে কিনা। যদি করে, তাহলে ওপার থেকে যদি গুলি চলে, তাহলে এপার থেকে গোলা চলবে, মানে মিসাইল চলবে। আর এবারে যদি পাকিস্তান করে সেটা, তাহলে পাকিস্তান নিজের দুর্ভাগ্য নিজে ডেকে আনবে, এছাড়া আর কিছু নয়। তার এই 34 মিনিটের বক্তৃতায় কোথাও কোনো দেশের নাম আসেনি, কোনো পরাশক্তির নাম আসেনি, কারোর কোনো চাপের কথা তিনি উল্লেখ করেননি। তিনি শুধু বলেছেন ভারত তার সিদ্ধান্ত নিজে নিয়েছে, ভারত ভবিষ্যতেও তার সিদ্ধান্ত
নিজেই নেবে। ভারত সেই জন্য সক্ষম, কারুর দিকে ভারত তাকিয়ে নেই। কেউ ভারতকে উপদেশ দেবে সেদিন চলে গিয়েছে। ভারত দেখিয়ে দিয়েছে ভারত কি। বিশ্বের সমস্ত শক্তিগুলো কিন্তু এখন থ মেরে গিয়েছে যে ভারত কি করে এই শক্তি জোগাড় করলো, যেখানে একটা মিসাইল, একটা ড্রোন তারা পর্যন্ত প্রবেশ করতে পারলো না। এই যুদ্ধে তিনটে দেশের মুখোশ খুলে গিয়েছে। এক হচ্ছে চীন, এক হচ্ছে তুর্কি, এক হচ্ছে আমেরিকা। চীন এবং আমেরিকা এই দুজনে কিন্তু ওই নিউক্লিয়ার আমরেলাটা করে দিয়েছিল, মানে নিউক্লিয়ারের ওপরে আস্তরণটা, প্রতিরক্ষার আস্তরণটা চীন এবং আমেরিকা করে দিয়েছিল। দুর্ভেদ্য মনে করেছিল পাকিস্তান। সেই দুর্ভেদ্য জায়গা দিয়ে আমাদের যে সিস্টেম আছে নাবিক, নিজস্ব দেশীয় সিস্টেম, সেই নাবিককে দিয়ে জিপিএস দিয়ে একেবারে মানে পিন পয়েন্ট আঘাত করে সমস্ত নষ্ট করে দেওয়া হয়েছে। ফলে মুখ পুড়ল কার? চীনের মুখ পুড়ল, আমেরিকার মুখ পুড়ল। চীনের ব্যবসা গেল, আমেরিকার দমদম করে আমাদের F-16, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের আকাশ সুরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম তার একবারে ধাজ্জিয়া উড়িয়ে দিয়েছে। আর টার্কির যে সমস্ত ড্রোন, টিবি ড্রোন, সেই টিবি ড্রোন নিয়ে খুব মাতামাতি হচ্ছিল। টিবি ড্রোন একটাও কিন্তু কাজে আসেনি। ফলে ব্যবসার দিক দিয়ে কিন্তু এই তিনটে দেশ কিন্তু মহা ক্ষতির মুখে পড়ল। আর বললে বললে হলো কার? বললে বললে হলো ভারত এবং রাশিয়ার। রাশিয়ার S-400 এবং ভারতের নাবিক আকাশ তীর, এগুলোর এখন ব্যাপক চাহিদা হবে। আকাশ তীর যা একটা আছে ভারতের সম্পদ, আরো তাকে ব্যবহার করা হচ্ছে। এবার রাশিয়া প্রস্তাব দিয়েছে S-400 যেটা আছে সেটাকে আরো উন্নত করে S-500 ভারত এবং রাশিয়া দুজনে মিলে টেকনোলজি করে তৈরি করবে। ফলে যে ভারত আগে ছিল, যাকে নিম্ন দৃষ্টিতে দেখা হতো, ভারত দেখিয়ে দিয়েছে ভারত কতটা সশস্ত্র, সশক্ত, এবং ভারত তার প্রতিরক্ষা ব্যবস্থা কতটা মজবুত করে নিয়েছে। ফলে যেদিকে চায়না, ওদিকে অন্যান্য দেশগুলো আছে যারা শত্রু দেশ, তারা কিন্তু ভারত সম্পর্কে অনেক এবার সাবধানী হয়ে যাবে। যে চায়না যদি ভাবে যে আমি অ্যাটাক করব, তাহলে চায়নার কপালে অনেক দুঃখ আছে। চাইনিজ মিলিটারি কিন্তু মানে যুদ্ধের জন্য প্রস্তুত নয়। ভারত একটা মেসেজ দিয়ে দিয়েছে। এইবার ভারতের কাজ কি হয় সেটাই এখন দেখা। ভারত তো চুপ করে বসে থাকবে না। প্রধানমন্ত্রীর মাথায় কি ঘুরছে সে প্রধানমন্ত্রী জানেন। এখন প্রধানমন্ত্রী যেটা আছেন মাথায় আছে সেটা তো এখন তার ক্লোজ যে সমস্ত এইড তারাই একমাত্র জানবেন। এই ক্লোজ এইডদের সঙ্গে কাল রাত থেকে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আমি চেষ্টা করে যাচ্ছি, যদি সেরকম কোনো খবর হয় তাহলে পরে আমি নিশ্চয়ই সন্ধ্যাবেলা আপনাদের জানাবো। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।